দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প এবং দাম্পত্যের আড্ডা। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন পুলিশ কর্মকর্তাকে এবং পুলিশ সম্পর্কে আপনার ধারণা কি। এই সময়ের বাংলাদেশে এই প্রশ্নটি করা হলে হয়তো মিশ্র উত্তর আসবে, কিন্তু তারপরে আমরা জানি যে এই বাহিনীতে অসংখ্য ভালো মানুষ রয়েছেন এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবার পাশাপাশি তারা প্রচুর পড়াশোনা করেন, একটা একাডেমিক দুনিয়া আছে, এমনকি সহকর্মীদের ওপর উৎসাহ দেন, উদ্বুদ্ধ করেন। সেরকমই একজন মানুষ আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, নজরুল হোসেন বুলবুল, স্বাগত। এবং আছেন তার সহধর্মিণী ফয়জুন নাহার লুনা। পুলিশের বউ, এই পরিচয়টা কেমন কেমন লাগে শুনতে? লাগে, ভালোই লাগে, আবার তার বিড়ম্বনাও আছে। বিড়ম্বনা আছে? বিড়ম্বনা তো খানিকটা আছেই। আচ্ছা, কিছু ঝামেলাও থাকে। আচ্ছা আচ্ছা, মানে উটকো ঝামেলা যেগুলো, কিন্তু দেখা যায় যে অনেক সীমাবদ্ধতাও থাকে। এই ভালোই লাগে। আপনাদের পরিচয়টা কিভাবে? পরিচয়টা তো ফিরে যেতে হয় অনেক পেছনের দিকে। আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছি, সম্ভবত সালটা 89 সেশন, কিন্তু 89 সেপ্টেম্বর। আমাদের তো আপনি জানেনই, ট্রেন তো স্টেশনে বসা, ইউনিভার্সিটি স্টেশন। আমাদের এক কমন বান্ধবী নিপা, তো আমি যেহেতু ঢাকা থেকে গেছি, ওই যে শামসুর রহমানের সেই কবিতার মতো নিজভূমি পরবাস, আমার খুব খারাপ লাগতো, সবসময় কান্নাকাটি করতাম, কিন্তু কাউকে চিনিও না, জানিও না। সেই মুহূর্তে আমার ওই ফ্রেন্ড বলল কি, তুই এত চিন্তা করিস না, আমার এক ফ্রেন্ড আছে। তখন সে দেখি যে কাঁধে ঝোলা ব্যাগ, সে ট্রেন দিকে যাচ্ছে, তো ডাক দিল, তাকে ডাক দিয়ে পরিচয় করাই দিল, অতটুকুই শেষ। হাই হ্যালো কোনো কিছু না, অতটুকুর মধ্যেই শেষ। এরপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানে আর কোনো কথা না, দেখা হতো বাস। তো আরেক সময় পরীক্ষার সময়, তার মানে আপনারা সহপাঠী? সহপাঠী। আচ্ছা, একই বিভাগ? হ্যাঁ, একই পলিটিক্স। পরে আমাদের আরেক ফ্রেন্ড ছিল ইংলিশে, ওর নাম শাহিদ, তো বললো যে তুই শুধু শুধু মন খারাপ করিস না, আমি বুলবুলকে বলে দিব। তখন তার বাসা ঝাউতলা, আমি আমার খালার বাসা থেকে একই স্টেশন থেকে উঠি, ও উঠে, পরে ওর সাথে পরিচয় করায় দিল। বললাম, তো আমি বললাম যে ওর সাথে তো আমার পরিচয় হয়েছে এরকম। তো বললো যে না, ও তোকে নোটস টোটস দিয়ে ইয়ে করবে, মানে বন্ধুরা ট্যাগ করে দিল আর কি। হ্যাঁ, কিন্তু আসলে অতটুকুই প্রেম বলতে, যেটা আসলে ওইভাবে বিশ্ববিদ্যালয়ে মানে সময় কাটানো, সে খুব চাইতো। মানে আমি ভাবতাম, পাত্তা দিতেন না? আমার আসলে ধরা বাঁধা কোনো সময় ভালো লাগতো না। মানে আমি একটু বহিমেন টাইপের ছিলাম, বন্ধু বান্ধব নিয়ে। তার আবার ওগুলো পছন্দ, সে খুব পড়ুয়া, আমার বিপরীত আর কি। সে পড়ুয়া, তাকে দেখতাম লাইব্রেরি, রেফারেন্স রুম, সেমিনার, মানে তার সময়টা সে কখনোই নষ্ট করে নাই পড়াশোনার মধ্যে। এখনও যেরকম, আগেও সে সেরকম ছিল। কিন্তু 3টা বিষয় আমাদের একটা ট্রেন ছিল, সবাই একটা বিষয়ে চলে যেত, 3টা বিষয়ে সে ওই সময়টা সে মানে ফিটি হয়ে তখন মানে সে আমাকে, কিন্তু আমার খুব খারাপ লাগতো, ভাবতাম যে ও কেন শুধু শুধু আসে, আমার তো পছন্দ না। আচ্ছা, কিন্তু মানে বলতে বাধ্য সবসময়, আমার বন্ধু বান্ধব, আমি সবাইকেই বলি যে আসলে প্রেম হলো, বিয়ে সব তার জন্যই। আচ্ছা, সে খুবই ব্যাপারে এগ্রেসিভ ছিল, মানে তার মাথার মধ্যে এটাই ছিল। কিন্তু সে খুবই একটা সাধারণ ছেলে, কিন্তু সেই সাধারণ ছেলেটা কিভাবে যে অসাধারণ হয়ে উঠলো আমি নিজেও বুঝতে পারিনি। সেই অসাধারণ হওয়ার গল্পটা আমরা শুনবো নিশ্চয়ই। কিন্তু আপনার বিয়ে করলেন তো ছাত্র জীবন শেষ হওয়ার পরে? হ্যাঁ, অনেক পরে, চাকরিতে আসার পরে। তার মানে এই সম্পর্কটা আপনারা মেনটেন করে গেছেন পুরো ইউনিভার্সিটি লাইফ? এবং পরেও বিয়ে করলেন 1999 সালে 27 ফেব্রুয়ারি। তার মানে চাকরিতে যাওয়ারও অনেক পরে? চাকরিতে যোগদান করে 1 বছর পরে। আচ্ছা আচ্ছা। ইউনিভার্সিটি সেই সময়গুলো এখন কেমন মনে হয়, মানে কেমন লাগে? যেমন আপা বলছিলেন যে একদম বইয়ের মধ্যেই থাকতেন, কিন্তু তার মধ্যেও তার জন্য অপেক্ষা করা, 3টা বিষয় ট্রেন, হ্যাঁ, আবার তিনি হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না, এখন এগুলো মনে হলে কেমন লাগে? আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনটাকে খুব স্বর্ণ সময় বলে থাকি, এই অর্থে যে আমার এই সময়টুকু খুব চমৎকার কেটেছে অনেকগুলো কারণে। একটা সময় হলো যে আমি তখন দেখলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দেখলাম যে টিউশনিতে আমি ভালো না।
আচ্ছা। কারণ হচ্ছে যে টিউশনি আপনি জানেন যে গণিতে ভালো হতে হয়, যেহেতু এবং ইংরেজি। যেহেতু আমি মানবিক বিভাগ থেকে এসেছি, তাদের তো গণিতে দুর্বলতা থাকে। তো আমি দেখতাম যে 3 মাস পর দেখতাম বাচ্চার মারা একটু দেখতাম যে বেশ উসখুস করে, হ্যাঁ, যে হচ্ছে না। সর্বোচ্চ 6 মাস থাকতে পারতাম। তারপরে আমি দেখলাম যে না, এটা তো আসলে টিউশনি দিয়ে আমার ভবিষ্যৎ খুব ভালো আমি দেখলাম না। তারপরে আমি লেখালেখিতে একটু মনোযোগী হলাম। চট্টগ্রাম থেকে তখন একটা খুব জনপ্রিয় দৈনিক ছিল পূর্বকোণ। তো পূর্বকোণ এখনো তো আছে? হ্যাঁ, এখনো আছে। এখনো প্রায় 1986 সালে পত্রিকাটা জন্ম হয়েছিল। তো সেখানে আমি প্রথম একটা ক্রিটিক্স লিখলাম আর কি, খুব ভারী বইয়ের আর কি। এটা হলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অধ্যাপক ডক্টর আবু মাহমুদের মার্ক্সীয় বিশ্ববিখ্যাত আলোচনা লিখেছিল। সেই ছাত্র বয়সে এটা হয়তো একটু খুব বেশি হয়ে গিয়েছিল, অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছিল। আমি এটাকে পরিচিতি বলবো, বইয়ের পরিচিতি। ছাপা হওয়ার পর তখন ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মহিউদ্দিন আহমেদ আমাকে অসম স্নেহ করতেন। তার এটা ওই মনোযোগে পড়ে, হ্যাঁ, তার চোখে পড়ে। তখন ইউপিএল আমার সঙ্গে যোগাযোগ করলো। তারা আমাকে এরকম প্রস্তাব দিল যে আমাদের প্রকাশিত বইয়ের একটা ক্রিটিক্স আপনি লিখবেন, আচ্ছা, এবং এটা একটা কপি পাবেন। আমি দেখলাম যে এটা তো খুব বেশ, ইউপিএল তো একটা অত্যন্ত সমৃদ্ধ একটা প্রতিষ্ঠান। আর পূর্বকোণ আমাকে বললো যে এই লেখালেখির জন্য কিন্তু আমরা সম্মানই দেই। তো তাহলে দেখলাম যে তো টিউশনি না করেও চলে। হ্যাঁ, উপসম্পাদকীয় লিখতাম এবং মাসে 3 থেকে 4টা বইয়ের ক্রিটিক্স লিখতাম। তো আমি দেখতাম যে গড়ে 1.5 থেকে 2,000 টাকা ওই সময় আমার আয় হতো। হ্যাঁ, তো দেখলাম যে পকেট খরচ চলে যেত। এটাই একটা বড়, বিশ্ববিদ্যালয় থেকে এটা একটা বড় অর্জন। আর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে জার্নাল সেকশনটা, এটা ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং পৃথিবীর অনেক জার্নাল সেখানে ছিল। আর নিজের ক্লাস, তারপর পড়াশোনা, ওই অর্থে আড্ডায় সময় খুব কম ব্যয় করতাম। আর এভাবেই মোটামুটি চলে গেছে আমি। এবং ফাঁকে ফাঁকে ধরেন বিসিএসসি প্রস্তুতি নিয়েছি, এটা বলতে আমার দ্বিধা নেই। তো আমি বলবো যে খুব চমৎকার সময় কেটেছে। কিন্তু আপনি পুলিশ হলেন কি করে? মানে পুলিশ হতেই চেয়েছিলেন? পুলিশ হতে চাইনি, এটা বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। বিসিএস পরীক্ষা যখন, এটা তো আপনি জানেন অপশন বাছাই করতে হতো, তখন প্রথম পছন্দ কি ছিল? কাস্টমস অ্যান্ড এক্সাইজ, তারপর ছিল প্রশাসন, তারপর তৃতীয় অপশন ছিল পুলিশ। আচ্ছা। তো আমি কিন্তু ভাইবা দিয়েছিলাম কাস্টম অ্যান্ড এক্সারসাইজের উপর। তো তখন যিনি ভাইবা বোর্ডের যিনি মেম্বার ছিলেন আর কি, তিনি ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ছিলেন জনাব জিয়াউল হক কুতুবউদ্দিন, তার প্রতি সম্মান রেখেই বলছি। তো তিনি ভাইবাতে বাংলাদেশে উন্নয়নের রাজনৈতিক অর্থনীতির উপরে আমাকে প্রশ্ন করেছিল। তো সেদিন ভাইবা আশাতীত রকম ভালো হয়েছিল। তা আমি বলি যে ঝড়ে বক বললে ফকিরের কেরামতি বাড়ে। ওনার এর পূর্বে আমার এক পরিচিত সহপাঠিনী যখন ভাইবা দিল, তাকে অসম নাস্তানাবুদ করেছিল। কিন্তু আমার ক্ষেত্রে সেদিন আমি প্রিপারেশন ভালো ছিল, মোটামুটি কনফিডেন্ট ছিলাম, যেহেতু ধরেন সংবাদপত্রের লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম, ক্রিটিক্সের যেহেতু পলিটিক্যাল ইকোনমির বইগুলো এবং হিস্ট্রির উপর ক্রিটিক্স লিখতাম। তো আমি ভাবলাম যে না, খুব কনফিডেন্টলি ভাইবা দিয়েছিলাম। তারপর এবং ভাইবা বোর্ড বেশ সন্তুষ্ট হয়েছিল। এই তারপর কিন্তু সেবার যখন রেজাল্ট প্রকাশের পূর্বে কাস্টমসের নিয়োগটা কিন্তু তারা একটা মামলা করেছিল, ডিপার্টমেন্টাল যারা ছিল। তো পরে এটা বাতিল হয়ে গেছিল, প্রশাসন আর হয়নি, তারপর পুলিশ হয়েছিল। এটাই হয়েছিল। এবং তারপর বাজারে গিয়ে আমি শুনলাম একটা তখনকার একটা দৈনিকে যে আমার পুলিশও হয়েছিল, তার বাকিটা তো অন্য এক ইতিহাস। কিন্তু এরকম একজন মানুষ ধরে সারাক্ষণ বইয়ের মধ্যে থাকে, ওনার সঙ্গে সংসার করা খুব ডিফিকাল্ট না? না, আসলে সে খুব ফ্রেন্ডলি বিহেভ। মানে সে যতখানি ঠান্ডা ঠিক ততখানি তার রাগ। মানে রাগ হলেও সে সেটাকে ইয়ে করতে পারে, চেক দিতে পারে। তো দেখা যায় যে একটু সুযোগ পেলে, সময় পেলে সে আমাদেরকে নিয়ে ঘুরে, মানে এখনো যদি আমি বলি যে চলো কোথাও ঘুরে আসি, ওটাতে তার কোনো আপত্তি নাই, চলো। কিন্তু ওনার যে প্রফেশন, তাতে এত সময় বের করতে পারা ব্যস্ততার মধ্যেও হয়তো সে কোথাও ইয়েতে গেল, কোনো ইন্সপেকশনে গেল কিংবা কোথাও গেল, বললো যে চলো তো তোমরাও দেখে আসবা, ঘুরে আসবা। মানে সেটা সে, আমার মেয়ে বাচ্চা যখন 4 মাস বয়স তখন থেকেই আমি অভ্যস্ত। মেয়ে আপনাদের দুজন? তো না, 2টো মেয়ে না, 3টা মেয়ে ছিল, মাঝখানে মেয়েটা মারা গেছে। আচ্ছা, এখন দুজন। মেয়েরা তো এখন তো নজরুল ভাই থাকেন ঢাকার বাইরে, আপনারা ঢাকায়। এই মানে আমাদের
কনজুগাল লাইফ 26 বছর রানিং। তো 26 বছর রানিং এ আমরা সবসময় একসাথেই ছিলাম, কিন্তু এই প্রথম বোধহয় আলাদা থাকতে মানে হচ্ছে। 21 সালের পর মানে তার যখন বরিশাল মেট্রোতে পোস্টিং হয় তখন মানে মেয়েদের জন্যই আমাকে থেকে যেতে হয়। মানে এই পুলিশের চাকরি এটাও একটা ক্রাইসিস আসলে, যে সব সময় একসঙ্গে নাও থাকা যেতে পারে আর কি। না, সে সবসময় সে আমাদেরকে সাথেই রেখেছে, মানে কখনো সে আমাদের হাত ছাড়ে নেই, মানে সবসময়। কারণ আমি হলাম আবার খুব তার থেকে মানে সে মানে খুবই দায়িত্বশীল একজন মানুষ। মানে সে বুঝে যে আসলে আমাকে আমি এই জিনিসটা পারবো না কিংবা আমি করতে পারবো না, এই জিনিসটা তার মাথায় থাকে, যে সেজন্য সে নিজেই সব দায়িত্ব নিজের মাথায় তুলে নিচ্ছে। আপনি কি চাকরিটা এনজয় করেন? হ্যাঁ, চাকরিটা এনজয় করি অবশ্যই, একটা বলতে নেই। কারণ আপনার যে ধরনের ট্রেন পড়াশোনা ছাত্র জীবন থেকেই একদম একাডেমিক জায়গার মধ্যে, কিন্তু তার সঙ্গে এই যে পুলিশের চাকরির যে হ্যাসেল, ধরেন এত বেশি ডিস্টার্ব, এত বেশি অসুবিধার মধ্যে থাকতে হয়, এত বেশি প্রবলেম সলভ করার মধ্যে থাকতে হয়, মানে এগুলো মানে কনফ্লিক্ট করে কিনা কোথাও কি? ছাত্র অবস্থায় আমি আসলে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতাম। আচ্ছা, আপনি কি পলিটিক্স করতেন? মানে ছাত্র রাজনীতি যেটা করতাম, সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতাম। তো পরবর্তীতে আমি সবসময় চেষ্টা করেছি পুলিশ সার্ভিসে এসে যে প্রতিটি বাংলাদেশের প্রতিটি নাগরিক যারা আমার কাছে আসবে, সান্নিধ্যে আসবে, তাদের ন্যায় বিচারটা যাতে নিশ্চিত হয়। কিন্তু বাংলাদেশে আপনি জানেন প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ, অনেকটা স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো। কিন্তু আমার চাকরি জীবনে আই ফিল প্রাউড যে আমি চেষ্টা করেছি যেখানে থেকেছি, যে স্টেশনে, ন্যায় বিচারটা নিশ্চিত করার জন্য। সেটি ধরেন পোস্টিং, পদায়ন বা অনেক রিক্রুটমেন্টের ক্ষেত্রে সবসময় এটা চেষ্টা করেছি। কিন্তু এতে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু সামগ্রিকভাবে যখন আমার ভালো লাগে যে আমার হাত দিয়ে যখন একজন সাঁওতাল ছেলে চাকরি হয়েছে, হ্যাঁ, তো যখন আমি এসপি চাঁপাইনবাবগঞ্জ ছিলাম, তো এটা আমার জন্য খুব সাধারণ নিম্নবর্গের একজন মানুষ যখন চাকরি পেয়েছে, সিভিল চাকরি পেয়েছে, তখন ভাল লাগে যে না, আমি চেষ্টা করেছি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবার ক্ষতিগ্রস্ত হয়েছি ন্যায় বিচার নিশ্চিত করতে গিয়ে। অনেক জায়গায় হয়তো উইথড্র হয়েছি, কিন্তু চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত তো আপনি নানাভাবেই বঞ্চিত হয়েছেন নানা সময়ে, এবং সেটাও আমরা কিছু কিছু জানি, হয়তো সব বলাও যাবে না। কিন্তু তার পেছনেও এইটাই ছিল যে অন্তত সত্যের পক্ষে থাকা, মানে পুলিশ সম্পর্কে ওভারঅল যে পারসেপশন মানুষের, তার বিপরীতে একজন মানুষ আপনি, যতটুকু আপনাকে আমরা চিনি। বলে এটাও কিন্তু দিন শেষে তো ভালো লাগাটা কাজ করে, একটা আত্মতৃপ্তি কাজ করে। এটা ভালো লাগে যে কখনো অন্যের কাছে মাথা নত করি নাই। এটা হলো যে এইটা আমার আব্বা একটা কথা বলতো যে জীবন অনেক ক্রাইসিস আসবে তোমার, হ্যাঁ, কিন্তু এটাকে ফেস করতে হবে। তো এ থেকে অনেক কিছু শিখেছি এবং চেষ্টা করেছি যে অনেক সংকট এসেছে, কিন্তু চেষ্টা করেছি এগুলোকে অতিক্রম করতে, কিন্তু কখনো মাথা নত করিনি। এরকম একজন মানুষের সঙ্গে সংসার করতে পারাটাও তো আনন্দ, তাই না? সেটা অবশ্যই, কারণ সে আসলে অনেক মানে ভালো একটা ছেলে। আমি সব সময় বলি যে আল্লাহ পাকের কাছেও আমি সব সময় বলি যে হয়তো আমি জানি না কোনো পুণ্যের যে আল্লাহ পাক, আমি আমার মেয়েদেরকেও বলি যে সামনে কি দিন আমি তো জানি না, আর আপনি তো নিশ্চয়ই জানেন জিনিসগুলো। বলি যে তোমার আব্বুর মতো এরকম একটা ছেলে যদি না হয়, সেটা তো খুবই, আমি বলি মানে এটা আমি সবসময় প্রাউড ফিল করি যে না, আসলে হয়তো কিছু তো থাকেই, কিন্তু ওসব কিছু বাদ দিলে আসলে দিন শেষে মানে বাহ, এটা সুন্দর ছবি। এটা ভ্যালেন্টাইন্স ডে তে কথা বলছি। আচ্ছা, এবং আপনারা প্রচুর ছবি আমরা ফেসবুকে দেখি মেয়েদের সঙ্গে আপনারা একসঙ্গে বেশ এনজয় করেন। হ্যাঁ, আমরা আসলে আমাদের সময়গুলোকে আমরা খুব কাজে লাগানোর চেষ্টা করেন। জি, মানে ওরা আব্বুই বিশেষ করে আমাদের কোথাও কোনো প্রোগ্রাম, ফ্রেন্ডরা মিলে রিইউনিয়ন বলেন, মানে মেয়েদের যেতে হবে, ওরা যেতে চায় না, বলে যে মানে সব আঙ্কেলদের মানে ওদের কাছে একটু ইয়ে লাগে, কিন্তু ওর আব্বু বলে যে না, চলো ঘুরে আসি, জায়গাটাও দেখা হবে, ভালো। বাবা যেহেতু বলে মেয়েরা চলে যায়, হ্যাঁ, কিছু কারণ ওদের ভালো লাগে, তখন ভালো লাগে যাওয়ার পর ঘুরে, যে না ঠিক আছে। আপনাদের সংসারের দাম্পত্য জীবনের মনে হয় কোনটাকে মনে হয় যে এইটাই সবচেয়ে সুন্দর আমার সংসারের? উত্তরটা পরে নিচ্ছি, একটু বিরতি থেকে আসি। দর্শক, আজকে আমরা পুলিশ কর্মকর্তা নজরুল হোসেন বুলবুল এবং তার সহধর্মীর সঙ্গে কথা বলছি। ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন।
দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। শুক্রবারে 7 দিন মানেই সংসারের গল্প, এবং আজকে আমরা আড্ডা দিচ্ছি একজন পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীর সঙ্গে। আমাদের সঙ্গে আছেন নজরুল হোসেন বুলবুল এবং ফয়জুন নাহার লুনা। আপনাদের একজন সহপাঠী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইনে, তসলিম চৌধুরী কাজল। কাজল ভাই, আপনাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু দুজন, ওই সময়ের কি মনে পড়ে এখন? ওনাদের সম্পর্কে এখন কিছু গোপন কথা বলে দেন আমাদের। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমার মনে হয় এটি টেলিভিশনে আমার প্রথম অভিজ্ঞতা, আমার বন্ধুদের সম্বন্ধে কিছু বলার সুযোগ পাওয়া। জি, তো খুবই ভালো লাগছে। নজরুল এবং লুনা আমাদের খুবই প্রিয় বন্ধু, এবং শুধু বন্ধুত্বের কাঠামোতে আমি তাদেরকে আবদ্ধ করতে চাই না। তারা দুজনেই মানবিক মানুষ। আমাদের বন্ধুত্বের যে গণ্ডি, তার চেয়েও বেশি মাত্রায় তারা বেশি মানবিক এবং আদর্শিক মানুষ। আমাদের বন্ধু মহলে যে বিষয়টা আমরা মনে করি নজরুল এবং লুনার বিষয়ে, তারা এই যে সচরাচর বন্ধু মহলে যে কাজগুলো করা হয়ে থাকে, যে ধরনের আড্ডায় আমরা মত্ত থাকি, সেই বিষয়ে তারা থাকে না। তারা একটা সবসময় একটা গঠনতান্ত্রিক, একটা সৃষ্টিশীল একটা কাজের মধ্যেই মনে হয় থাকে। তারা যখন আমাদের সাথে কথা বলে, পারিবারিক যে বিষয়গুলো, সামাজিক যে বিষয়গুলো, রাষ্ট্রীয় এবং সামাজিক যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে একটু ভিন্ন ধর্মী চিন্তা ভাবনা করতে শেখায় আর কি তাদের সম্বন্ধে। এবং দুজনেই ভালো লিখিয়ে, কিন্তু তারা যেমন নজরুলকে যদি বলি, সে পুলিশ সার্ভিসে কাজ করে, 17 BCS এর মাধ্যমে সে উত্তীর্ণ হয়ে পুলিশ সার্ভিসে যোগ দেয়। অন্যভাবে বলতে গেলে পুলিশ সম্বন্ধে আমাদের যে চিন্তা ভাবনা, মনোজগতে যে প্রতিচ্ছবি আমরা পাই, নজরুলের মধ্যে কিন্তু সেটা পাই না। নজরুল, আমার মনে হয় নজরুল একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা গবেষক হলে মনে হয় বেশি ভালো। লুনাও তো রাজনীতি বিজ্ঞানের বন্ধু, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একই ব্যাচে পড়াশোনা করেছি। তাদের 2 কন্যা আছে, সুমাত্রা এবং ওফেলিয়া। এই নামগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। শুধু আমরা যে জানি তা না, বন্ধু মহলে জানে। কারণ তাদের যে চলাফেরা, তাদের যে চিন্তা ভাবনা, আমার মনে হয় মা বাবা হিসেবে সঠিক কাজটি তারা করছেন। 2 কন্যাকে নিয়ে তাদের যে চিন্তা ভাবনা, একটা আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলার, সেটি মনে হয় তারা শতভাগ সফল হতে চলেছে। আর লুনা সম্বন্ধে কিছু বলতে গেলে, সেও কিন্তু ভালো লিখিয়ে, তার লেখক সত্তর অবশ্য আমরা জানি না, এটা জানতে হবে। ভালো লেখে। অবশ্য নারীর অধিকার, নারী সমকালীন চিন্তা ভাবনা, এই সমস্ত বিষয়ে মনে হয় বেশি লেখে। আর নজরুল লেখে রাষ্ট্র, রাজনীতি, সমাজনীতি, এসব বিষয়। এগুলো কঠিন বিষয়, আমাদের মাথায় এগুলো কুলায় না। কিন্তু ব্যাংকারের, আপনি যে ব্যাংকার, ব্যাংকিং চাকরিটা আরো কঠিন। এইটা আপনি তো আমাকে ভিন্ন একটা জিনিস মনে করিয়ে দিলেন। নজরুলের সাথে যখন কথা বলি, আমার মনে হয়, সেটা আমার বেলায় কিনা জানি না, সে যে পেশার লোক, সেই পেশার কথা দিয়ে তার কথা শুরু করে। যেমন আমার সাথে কথা বলে, এই ব্যাংকের শিয়া কেমন করছে এখন, ব্যাংকের শিয়া এজেন্ট ব্যাংকিং কেমন করছে, পেপারে তো অনেক কথাবার্তা লেখা হয়, এগুলো কি ব্যাপার, তাদের প্রফিটেবিলিটি কেমন, তাদের ব্যাংকের এক্সপানশন কেমন। আমি অবাক হই এই ব্যাংকিং নিয়ে, এই বিষয়গুলো তার চিন্তা ভাবনায় আসে, এটা অবাক হই আমি। আচ্ছা, সব বিষয়ে আপনি এত খোঁজ খবর রাখেন কি করে, মানে এত সময় হয় না? এটা হলো কি যে আমি সংবাদপত্রটা আমি খুব সকালে খুব গভীর মনোযোগ দিয়ে পড়ি। আচ্ছা আচ্ছা। তো প্রায় 8 থেকে 10টা আমার বিরুদ্ধে একবার অভিযোগ এসেছিল, কিরকম এসি ট্রাফিক থাকা অবস্থায়। আচ্ছা, যে তখন আমার যিনি ডিসি ছিলেন, তিনি আমাদের টিআই থেকে জানতে চেয়েছিলেন, ডিএমপিতে, যে টিআই সাহেব আপনার এসসি নাকি 18টা পত্রিকা পড়েন। কাজ করে কখন? হ্যাঁ, তো স্যার এতগুলো পড়েন না, 10টা পড়েন। আচ্ছা, তো এটা হলো কি একটা ভালো লাগার জায়গা। তো এটা হয় কি, আমি চাই যে তথ্যগুলো যদি আমার জানা থাকে, হ্যাঁ, তা আমার মনে হয় যে এটা আপনি অনেক বেশি সাম্প্রতিক হতে পারেন। হ্যাঁ, আর আমি মনে করি যে একটা মানুষের জীবনযাপনের সঙ্গে, হ্যাঁ, এটাই দরকার। এবং আমি আমার সকালে বলে থেকে আমার যারা সাপোর্টিং স্টাফ, যে
পৃথিবীতে যদি কিয়ামতও আসে, কিন্তু আমি যখন সংবাদপত্র পড়বো, কিন্তু তুমি এটা এ সময় আমাকে বললো না যে কিয়ামত হচ্ছে। কি অদ্ভুত ব্যাপার। তার মানে আপনি এখনো ছাপা কাগজই পড়েন? হ্যাঁ, ছাপা কাগজটা আচ্ছা, পড়ি। যদি আমরা বলি যে ছাপা কাগজের ভবিষ্যৎ নাই, সবাই অনলাইনে এসে, যদিও মাঝখানে ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমরা দেখলাম যে ছাপা কাগজে মানুষ আবার ফিরেছে। এবং আমি দেখলাম যে গ্রিন রোডে আমি পত্রিকা কিনতে গেলাম, নর্মালি যে পত্রিকাটা পড়ি সেই পত্রিকাটা নাই, অন্য পত্রিকা কিনতে হলো, কারণ এত বেশি চাহিদা বেড়ে গেল ওই মানে ইন্টারনেট বন্ধ থাকার কয়েকদিন। মানুষ আবার দেখলাম যে ফিরছে। এই যে একটা, আমি একটু অন্য প্রসঙ্গে যাই ভাবি, সেটা হলো যে এই বন্ধুত্ব, মানে সংসারে বন্ধুত্বটাও তো একটা পার্ট। ধরেন আপনার হাজবেন্ড, সন্তান, এদের বাইরে কাজল ভাই, উনি গেছেন সংসারের বাইরে কেউ? না, আসলে আমরা দুজনেই খুব আগেই বললাম যে আমাদের বন্ধু বান্ধব সব কমন, কিছুটা কমন, মানে ইউনিভার্সিটিতেই আসলে সবাই কমন। আর যদি আপনি কলেজ স্কুল বলেন তাহলে সেটা ভিন্ন। আচ্ছা, তার এক জায়গায়, আমার এক জায়গায়। আর আমার তার চেয়ে আমার বোন, কিন্তু আমি এখন বলি যে তার বন্ধু ভাগ্য ভালো, নিঃসন্দেহে। আমার কোনো বন্ধু ভাগ্য ভালো নাই, এটা আমি বলি। যদিও এক সময় আমার খুব, কিন্তু আমার আমি কলেজ থাকতে আপনার বিএনসিসি করেছি, তারপর রেড ক্রিসেন্ট করেছি, এগুলো আমি করেছি, যার জন্য ওগুলোর একটা আলাদা জগৎ ছিল আমার। আমি কালচার লাইনের মানুষ ছিলাম, আমি নাচতাম, তারপরে গান গাইতাম। আমার আসলে ওই সম্ভাবনাগুলো সব নষ্ট হয়ে যায় যখন আমি আমার ইউনিভার্সিটিতে ভর্তি হই। ওখানে বিএনসিসি ছিল না, রেড ক্রিসেন্ট ছিল না। যে পরে অবশ্য ওখানে আমি একটা সংগঠনে যোগ দিই, সাংস্কৃতিক অঙ্গন, যে সংগঠনটা আমাকে পরে আমার ইউনিভার্সিটির লাইফে। গান গাইতেন? না, ওখানে আমি নাচতাম। ও আচ্ছা আচ্ছা, এটা বিয়ের পরে নিশ্চয়ই সেটা আর কন্টিনিউ না, করেন? সেটা আসলে হয়ে ওঠেনি। আমি আসলে খুব অলস মানুষ, মানে বাসার বাহিরে যাব, একটা কিছু করব, হয়তো সেরকম ছিল না। তারপরে সেও, আমরা দুজনেই খুব স্বাধীন চেতা, সেও হয়তো আমাকে ফোর্স করতে চায়নি যে তুমি করো, কিংবা আমি হয়তো ভাবলাম যে সে হয়তো আমাকে বলুক। হ্যাঁ, কিন্তু ওইটা হয় আর কি, আপনি বললেন সম্ভব, আমি বললাম সম্ভব না, এরকম আর কি, যে সেও আমাকে কখনো বলেনি ওইভাবে। আর আমি খুব মজার যে তুমি বললে সম্ভব না, আমি শুনলাম সম্ভাবনা। বাহ! কিন্তু মানে ওটা আমার খুব ভালো লাগা বলেন, ভালোবাসার একটা জায়গা, নাচটা আর কি। যদি আমি হয়তো ধরে রাখতে পারতাম, আমারই ভালো লাগতো। আমি স্বপ্ন দেখেছি আমার মেয়েদের মধ্যে দিয়ে, সেটা যে আমি আমার মেয়েদেরকে নাচ শিখিয়েছি ওদের, কিন্তু ওরা ওরকম একটা পর্যায়ে আসলে হয় না। সাংসারিক জীবনে খুব কঠিন সব স্বপ্ন ধরে তারপরে রাখা। ধরেন তার একটা পোস্টিং জব, মানে একটা জায়গায় সেট হতেই আরেকটা জায়গার জন্য আমার চলে যেতে, বাচ্চা ছোট, মানে আসলে সবকিছু না, হয়তো আমি চাইলে হয়তো সে আমায় না করতো না, রাইট, কিন্তু আমি আসলে চাইনি, আমি সংসারটাই চেয়েছিলাম যে ঠিক আছে থাক। আমার বিশ্ববিদ্যালয়ে যে ছোটখাটো ভুলগুলো হয়ে গেছে, যে জিনিসগুলোর জন্য হয়তো তার এক সময় মন খারাপ হতো, সেগুলো আর না হোক। আচ্ছা, একটু কাজল ভাইয়ের কাছে। কাজল ভাই, সংসারে আপনি নিজেও সংসারী মানুষ, আবার আজকে দুইজন সংসারী মানুষের সম্পর্কে কথা বলছেন, সংসারে বন্ধুত্বটা কতটা জরুরি আসলে? সংসারে সেই বিষয়টা নজরুল এবং রুনার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা প্রত্যেকের বেলায় ঘটবে এমনটা নয়। তাদের বন্ধুত্বটা বিয়ের আগে থেকে, এবং আমরা যারা অন্যভাবে বিয়ে করেছি তাদের মতো বিয়ে করিনি, তাদের বন্ধুত্ব একটা ভিন্ন রকমের। সুতরাং দুটো বন্ধুত্ব আমার মনে হয় মেলানো যাবে না। আচ্ছা, তবু একটা সমঝোতার যে ব্যাপারটা আমরা লক্ষ্য করি, সে বিষয়টা তো বন্ধুত্বের অংশই, সমঝোতার ব্যাপারটা তো বন্ধুত্বের অংশই। আমরা সবকিছু মিলিয়েই তো মানুষ এবং মানবিক জগৎটা, সেটার বাইরে তো কেউ নয়। তবে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, অন্য। তাদের যে রুনা যে বললো স্বাধীন চেতা, এটা স্বাধীন মানে একদম স্বাধীন, মানে রেকলেস স্বাধীন, যেটা অনিয়ন্ত্রিত স্বাধীনতা তো বলে কোনো স্বাধীনতা নাই, এটা নয়। লুনাকে দেখলে, লুনার কথাবার্তা শুনলে আপনি বুঝে থাকবেন যে সে কি পরিমাণ যে পরিমিতি বোধ তার মধ্যে। সে বললো যে শেষা, কিন্তু তার মধ্যে যে কি পরিমাণ পরিমিতি বোধ, সেটি অবাক করানো। এই জন্যই বলছি বন্ধুত্ব এবং সমঝোতা সেটা তাদের মধ্যে একদম শতভাগই আছে। আমি অন্যদের সাথে, সেটা ধরেন পারস্পরিক বন্ধুত্ব, কিন্তু ধরুন যে সংসারে হাজবেন্ড ওয়াইফ, সন্তানের বাইরেও প্রত্যেকের তো একটা ব্যক্তিগত জীবন থাকে, একটা সামাজিক জীবন থাকে। অর্থাৎ ধরুন আপনি ওনাদের সংসারের অংশ নন,
কিন্তু এক অর্থে তো আবার সংসারের অংশ, সেই অর্থে বলছি যে ওই বন্ধুত্বটাও তো সংসারকে সুন্দর করে, একটু ইলাবোরেট করে, তাই না? হ্যাঁ, সেটি এটা তো অবশ্যই একটা প্রভাবক হিসেবে কাজ করবে। মানুষের ভালো লাগার জায়গাগুলোতে যদি বিচরণ করতে পারে তাহলে তো অবশ্যই একটা ভালো সুখানুভূতি হয়। আমাদের বেলায় হয়, আমাদের একটা 24তম ব্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠন আছে। আমরা এখানে বন্ধুত্বের মাত্রাটা কি পরিমাণ সুদৃঢ়, কি পরিমাণ শক্ত, আপনাকে যদি কখনো যদি সুযোগ হয় আমাদের সেই আড্ডায়, সেই অনুষ্ঠানে আপনাকে একবার আমন্ত্রণ জানাবো, বাহ। আপনি দেখে থাকবেন। আমরা একদম মনে হয় যেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্বে ফিরে যাই। আমরা যখন ওখানে যাই, বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রত্ব ছিল আমাদের, সেই সময়কালীন অবস্থার মধ্যে আমরা ফিরে যাই। আমাদের মধ্যে যে আমরা সবাই 50 ঊর্ধ্ব একদম মানে বৃদ্ধ হয়ে গেছে ব্যাপারটা তা না আর কি, তা না। মনে করি যে আমরা এখনো সেই তরুণ। লুনা যে বললো ও নাচ তো ভালো, আমরা কিন্তু এখানে 24তম ব্যাচে সে বললো যে ছেড়ে দিয়েছে বলা ঠিক নয়, সে এখানে করেছে। সবটা কিন্তু আমাদের ব্যাচের, আমাদের অনুষ্ঠানে সে করেছে, এবং তার একটা ইচ্ছা আমরা সেটি আল্লাহর রহমতে পূরণ করব। তার মা মেয়ে অসাধারণ। আপনার ইচ্ছা পূরণ হোক। কাজল ভাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। তবে আসবো আপনাদের কাছে আবার একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক ফিরছে আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে শুক্রবারে 7 দিন মানি সংসারের গল্প। এবং আজকেই আমরা আড্ডা দিচ্ছি একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে। আমার সঙ্গে আছেন নজরুল হোসেন বুলবুল এবং তার সহধর্মিনী ফয়জুন নাহার লুনা। নজরুল ভাই, আপনি আপনার কর্মস্থলেও সহকর্মীদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করেন, উৎসাহ দেন। মানে পুলিশের চাকরি করে 24 ঘন্টা ডিউটি বলা হয় এক অর্থে, মানে যে কোনো পরিস্থিতিতে দৌড় দাও অস্ত্র নিয়ে। এরকম পরিস্থিতিতে সহকর্মীদেরকে বই পড়ানো, মানে এইটা আইডিয়াটা মাথায় এলো কি করে, বা আদৌ তারা এটা করতে পারে, সেই সময়টা হয়? ধন্যবাদ। ছোটবেলা থেকে আমার আম্মার কারণে আমার বই পড়ার প্রতি এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে। আমার আম্মা মিসেস নূর নাহার বেগম রোজ, ওনার ইতিহাস সাহিত্য। ওনার নাম রোজ? হ্যাঁ। বাহ, কত আগের মানুষের কত আধুনিক নাম, দেখতেও সুন্দর। ইতিহাস, মানবিক বিজ্ঞান, না মারা গিয়েছেন। ইতিহাস, মানবিক বিষয় এবং সাহিত্য এই বিষয়ের উপর বেশ দখল ছিল, এবং এই কারণে আমার পড়াশোনার আগ্রহ জন্ম নেয়। তো কর্মস্থলে চেষ্টা করেছি সবসময় একটা সমৃদ্ধ পাঠাগার তৈরি করতে। এর প্রধান কারণ হচ্ছে যে পুলিশ সদস্য যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে, আমি দেখলাম যে তাদের মধ্যে একটা সৃজনশীলতা তৈরি হয়, এবং এই যে পুলিশ কেন্দ্রিক বা যদি কোনো রকম দেখা গেল যে বিচ্যুতি থেকে যাতে সে সরে আসতে পারে, এটাই হচ্ছে এটার পড়া উদ্দেশ্য। এবং আমার মনে হয় যে এই দিক থেকে আমরা সবসময় চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে, যে বিচ্যুতিটা কমিয়ে এনে আমরা যদি পড়াশোনা এবং সংবাদপত্রের সঙ্গে তাদের যুক্ত রাখতে পারি, তাহলে কিছুটা হলে সেটা ইতিবাচক বলে আমি মনে করি। কিন্তু এটা ইম্প্যাক্ট কি পাচ্ছেন, মানে এই যে চেষ্টাটা করছেন আপনি, মানে কোনো রেজাল্ট পাচ্ছেন মনে হয়? হ্যাঁ, অবশ্যই। সেটাই হচ্ছে যে আমরা সবসময় বলি যে যদি 10 জন পুলিশ সদস্য যদি এ থেকে উপকৃত হয়, সেটা আসলে বৃহত্তর একটা মঙ্গল হয়। যেমন আমরা চেষ্টা করি যে ইতিহাস বিষয়ক বই, সমাজবিজ্ঞান বিষয়ক বই, তারপর হলো রাজনৈতিক অর্থনীতি বা মানবিক বিদ্যার বিভিন্ন শাখার বই নিয়ে হয়তো আমরা বলি যে এই বইটা তুমি পড়ে একটা 1 পৃষ্ঠা কম্পোজ যেটা, সেটা তুমি একটা নিবন্ধ উপস্থাপন করো, লিখে। হ্যাঁ, লিখে। তো তারপর আমি যে চেষ্টা করি, যেহেতু ধরেন ছাত্রাবস্থা থেকে আমার ক্রিটিক্স লেখার বয়সই যেহেতু 35 ইয়ার্স, তারপর সেই কারণে আমি বলি যে আমি পরবর্তীতে এডিট করে দিই, যে এখানে ভাষাগত বিচ্যুতি আছে, এই শব্দটা এখানে এটা হওয়া উচিত হতো। তাহলে হয় কি যে লেখাটার মধ্যে একটা পরিমিতি বোধ আসে এবং একটা অন্তর্গত ঐক্য গড়ে ওঠে। তাতে হয় কি যে সে নিজে সমৃদ্ধ হয় এবং তার লেখনীর হাতটা শক্তিশালী হয়। এটা একটা ক্ষুদ্র প্রয়াস, কিন্তু এর মধ্যে দিয়ে আমি দেখেছি যে একটা গুণগত পরিবর্তন আসে। এবং আপনার সহকর্মীরা এটাকে পজিটিভলি নিয়েছেন, মানে তারা আসলে ওই বই পড়ার মধ্যে মানে ঢুকে যেতে পারছে আসলে? হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা সাম্প্রতিক সময় যে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রায় লক্ষাধিক টাকা দিয়েছে বই কেনার জন্য। তো আমরা খুব বাছাই করা বেশ কিছু ভালো বই কিনেছি। ওটা লাইব্রেরি বানিয়েছেন? হ্যাঁ, এটা লাইব্রেরি বানিয়েছি, এবং এটা এর মধ্যে দিয়ে আমরা চাচ্ছি যে এই বইগুলো যাতে পড়ে তারা নিজেরা সমৃদ্ধ হয়, তারপর তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ হয়, এবং এটাকে তারা যদি
যদি ছড়িয়ে দিতে পারে সেটাই হচ্ছে যে আমাদের উদ্দেশ্য। অর্জন। আচ্ছা, তার মানে আপনি মনে করেন যে পুলিশ সদস্যদের সম্পর্কে যে স্বাভাবিক পারসেপশন মানুষের, এখান থেকে বের হয়ে আসারও একটা পথ হতে পারে, মানে পড়াশোনার মধ্যে নিয়ে আসা। না, বিষয়টা ঠিক এমন না। আমরা চাচ্ছি যে তার বিচ্যুতিটা যাতে মোটামুটি সে কাটিয়ে উঠতে পারে, একটা যে সে যে একটা বৃহত্তর সমাজের অংশ, এই অংশ হিসাবে যাতে সমাজ তার সম্পর্কে একটা ইতিবাচক মনোভাব পোষণ করে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। রাইট। এটা কি মানে আপনাদের অনেক দিন আগের ছবি সম্ভবত? আপনাদের জি। মেয়েরা এখন কত বড় হলো? আমার ছোট মেয়ে এখন এইচএসসি দিচ্ছে, আচ্ছা, আর বড় মেয়ে সুমাত্রা গ্রাজুয়েশন কমপ্লিট। ওদের নামটা কি যেন কাজল ভাই বড় বলছিলেন? মেয়ের নাম সুমাত্রা। সুমাত্রা। সুমাত্রা মানে সুমাত্রা দ্বীপ। আচ্ছা আচ্ছা। আর ছোট মেয়ের নাম ওফেলিয়া। ওফেলিয়া। ওরে বাবা, এরকম নাম, মানে এই নাম দুটো কার, আপনার রাখা না নজরুল ভাইয়ের রাখা? না, এটা হলো যে সুমাত্রা, আপনি জানেন এটা ইন্দোনেশিয়া একটা বিখ্যাত দ্বীপ, আর আমার বাড়িটা হলো চট্টগ্রাম জেলার সন্দ্বীপে। তো এই জন্য আমার এটা একটা বড় কারণ। আর ছোট যে মেয়ে, ওর নাম হচ্ছে ওফেলিয়া জামিলা বুপাসা। তো আলজেরিয়ার যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল 60-এর দশকে, তো 3 বোন খুব বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, জামিলা বুয়েজা, জামিলা বুহারিত এবং জামিলা বুপাসা। তো এই ইতিহাসটা আমার মায়ের কাছ থেকে শোনা। তো আমার আম্মা শ্রদ্ধা আম্মা ওর ভালো নামটুকু রেখেছে, জামিলা বুপাসা। আর ওফেলিয়াটা হচ্ছে হেমলেটের চরিত্র, যে খুব একাকী থাকে, নিঃসঙ্গ থাকে, শেক্সপিয়ারিয়ান, এভাবেই নামটা রাখা আর কি। মানে মেয়েরা এখন বেশ বড় হয়ে গেছে, এবং আপনার নিশ্চয়ই মনে আছে আপনাদের একজন সন্তান মারা গেছে, সে কি মাঝখানের জন্য? আচ্ছা, প্রথম সন্তান তো আছেন। প্রথম মেয়ে যখন হলো, মানে ওই দিনটা মনে আছে আপনার? কি বার ছিল? 2000 সালে 3 ডিসেম্বর। হ্যাঁ, 3 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা। আমার তারিখটা মনে নাই, কারণ হলো না 3 ডিসেম্বর, মানে বারটা মনে নাই। হ্যাঁ, কি বার ছিল, কিন্তু আপনার স্মৃতিটা মনে আছে? এটা কি প্রথম সন্তান? জি, মানে আসলে আমি যে বয়সে মা হয়েছি, আসলে তো খুব ম্যাচিউরড, আর মা হওয়ার আগেই আমি মা। কিরকম? মানে আমরা হলাম অনেক ভাই বোন, 7 বোন 4 ভাই। তা আমার বড় ভাই বোনেরা বিয়ে করেছিলেন আগেই, আমি হলাম ভাই বোনদের মধ্যে 9 নাম্বার, বোনদের মধ্যে 6 নাম্বার। তো যেহেতু জয়েন্টে ছিলাম, আমার ভাইয়ের ছেলে মেয়েরা আমাদের সাথে ছিল, মানে আমরা ছিলাম তখন। আমার ভাইয়ের মেয়েদেরকে মানুষ করতে করতে নিজেই মায়ের স্কুলিংটা হয়ে গেছে, মানে নিজে মা হওয়ার আগে। তার মানে প্রথম সন্তান লালন পালন করতে কি আপনার কষ্ট হয় না? কষ্ট হয়নি আসলে, ওই অর্থেও হয়নি। আবার হলো আমার বড় মেয়ে যখন হয়, তখন আমার বড় ভাই উনি খুব অসুস্থ ছিলেন, মানে আমি যখন প্রেগনেন্ট তখনই আমার ভাই অসুস্থ ছিলেন, ওনার লিভার সিরোসিস ছিল। তো ভাই ব্যাংককে গেছিলেন, মানে যেতে চাচ্ছিলেন না, যেহেতু আমার এরকম আমার ভাইরা আবার বোনদের প্রতি খুবই অনুরক্ত। হ্যাঁ, তো বলছিল যে ওর একটা কিছু হোক, তারপরে আমি যাব। কিন্তু যেহেতু ভাই শরীর খারাপ, ভাবি আর ডিলে করতে চাইলেন না, তো নিয়ে গেল। আমার মেয়ে হলো 3 তারিখ, আমার বড় ভাই মারা গেলেন 6 তারিখ। তো 5 তারিখ আমার ভাই কমায় চলে গেছিলেন, কিন্তু শুনে গেছেন যে আমার মেয়ে হয়েছে। ভাবিকে আবার বকাও দিলেন যে তুমি একটু জিজ্ঞাসা করলে না যে ওর কি সিজার হইলো না নর্মাল হইলো, ও ভালো আছে কি না। কি হয়েছিল? নর্মাল না, সিজার। ওই সময় আসলে আমার কাছে আমার বাচ্চা হওয়ার চেয়ে মানে আমার একটা দোলাচল মনে, মানে একদিকে ভাই অসুস্থতা, আরেকদিকে নিজের বাচ্চা, মানে আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না। এবং আমার আম্মা আব্বাও ওকে দেখেছেন ওর জন্মের 10 দিন পরে। এটা কার জন্মদিন পালন হচ্ছে? এটা হলো বড় মেয়ের। না, বড় মেয়ের নাকি? তোমার মনে হয় নাকি? তোমার মানে কারণ কারো জন্মদিন নিশ্চয়ই। তার জন্মদিন মনে হয়, তোমারই জন্মদিন। নজরুল ভাই যেদিন বাবা হলেন, ওই দিন আপনার মধ্যে কি অনুভূতি হলো? যেমন আপা যেরকম বললেন যে উনি মা হওয়ার আগেই মা, কিন্তু আপনি তো বাবা হওয়ার আগে বাবা না। এটা হলো কি যে এটা তো খুব আনন্দের। আমি সবসময় চেয়েছিলাম যে একটা কন্যা সন্তানের পিতা হতে। এই যে 2 কন্যার মাঝখানে, সেটাই। এবং আমাদের হাদিসেও বলা হয় যে প্রথম সন্তান কন্যা মানে সে সৌভাগ্যবান। মানে সে সম্পর্কে মানে তখনই বলতো যে আমার কিন্তু একটা মেয়ে চাই। আচ্ছা আচ্ছা, সেটা কেন? এটা হলো কি, আমরা তো 4 ভাই। আচ্ছা, আমাদের কোনো বোন ছিল না। তো আমার আম্মারও খুব ইচ্ছে ছিল যে একটা মেয়ের উনি মা হবেন। তো যেহেতু এটা হয়ে ওঠেনি, পরবর্তীতে আমার মধ্যে এটা কাজ করেছে আর কি, যে প্রথম সন্তান যদি আমার মেয়ে হয়
তাহলে একটু এবং ভালো সন্তান হতো। ভূমিষ্ঠ হওয়ার আগে কি আপনারা জানতেন? এখন তো জানা যায়, মানে না, না, না। আপনারা জানতেন না? না, না, না। তার মানে যখন দেখলেন তখন ফিলিংটা নিশ্চয়ই অনেক আনন্দের ছিল। হ্যাঁ, তখন একটু আর্থিক সংকটে ছিলাম, এটা বলতে দ্বিধা নেই। আচ্ছা। কারণ হলো কি হয়েছিল মনোয়ারা হাসপাতাল, যেটা হ্যাঁ, সিদ্ধেশ্বরীতে। সিদ্ধেশ্বরীতে। তো তখন হলো কি আপনি জানেন যে সিজারটা একটু ব্যয়বহুল। তো ওরা পারিবারিকভাবে খুব সহায়তা করেছে ওই সময়, কারণ তখন চাকরি শুরু মাত্র। তো ওই পরিমাণ ছিল না আর কি। যাই হোক, পরে সে সংকটটা কেটে গেছে আর কি সেদিন, এটুকু মনে আছে। খুশি হয়েছে। খারাপ সময় তো আসলে সব না, থাকেই থাকেই এই আসলে ক্রাইসিসের মধ্যে দিয়েই সংসারগুলো আমাদের টিকে থাকে। এই জায়গাটা সুন্দর। এটা এটা কোথায়? হলো আপনার বরিশালে। বরিশাল রাজবাড়ি। ওই যে মানে হ্যাঁ, হ্যাঁ, এই শায়েস্তাবাদ না জানি হ্যাঁ, কি? জি, 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 আচ্ছা আচ্ছা, ওখানেই। right. আরেকটা বিরতি নিয়ে আসছি, আরো কথা হবে নিশ্চিত। দর্শক, ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবার স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে, শুক্রবারের 7 দিন মানি সংসারের গল্প। এবং আজকে আমরা কথা বলছি পুলিশ কর্মকর্তা নজরুল হোসেন বুলবুল এবং তার সহধর্মিণী ফয়জুন নাহার লুনা আমাদের সঙ্গে আছেন। দুজন মানুষের আমরা যতটুকু বুঝি যে চিন্তা দর্শন কাছাকাছি, যেহেতু সহপাঠী ছিলেন, দীর্ঘদিন একসঙ্গে পরস্পরকে চিনেছেন, তাহলে অমিল আছে কোথাও? সেটা তো আছে। কিরকম সেটা? ওই যে আপনাকে বললাম যে আমি বললাম সম্ভব না, সে উনি বলল সম্ভব না। হ্যাঁ, দেখা আচ্ছা, যায় যে আচ্ছা। আমার খুব ইচ্ছা করছে হয়তো, হ্যাঁ। কিন্তু দেখলাম যে সে একেবারেই নির্মোহ। কিছু তো আছে হয়তো, আমি বাচ্চারা হয়তো, মানে বাচ্চারা একরকম, মেয়েরা আমার হলো মাকে মানে বাবাকে ইয়ে করলেও ভাবে যে বাবা তো এটা পছন্দ করবে না। তো ওই কিছু কিছু এটা খুবই সামান্য, ওটা না তার মানে ধরলেও ঝগড়াঝাটি কেন। হওয়ার মতো না আর কি। ঝগড়াঝাটি আসলে মানে হয় না তা না, কিন্তু এটা আসলে আমি দেই না বাড়তে, সুযোগটা দেন না। না দেই না। কারণ হলো আমি ভাবি যে আমার তো এই জায়গাটাই ফিরে আসতে হবে। আচ্ছা। হ্যাঁ, এই জায়গাটায় আমার ফিরে আসতে হবে, এখানেই আমাকে ইয়ে করতে হবে। আর আমার মেয়ে দুটা, ওরাও তো বড় হচ্ছে, অলমোস্ট ওরা বড় হয়ে গেছে। তাহলে আমি যদি এখন এই বয়সে এসে, তাহলে ওদের মধ্যেও তো ওটা দেখা যাবে, ওদের আগ্রহটা নষ্ট হবে বাবার প্রতি একটা অন্যরকম। আমি চাই না আর কি। আর আমি আসলে খুব ঠান্ডা মেজাজেরই মানুষ, সেটা আমরা কথায় বুঝতে পারছি। মানে আমি সব সময় সে যা বলেছে তাই, আচ্ছা। মানে আমি কখনো বলি নাই যে এটা হতে হবে, ওটা করতে হবে। ও চাইনি, বাস চাইনি, right. ঠিক আছে। নজরুল ভাই, এই সময়ের বাংলাদেশে দেখবেন যে সংসার ভেঙে যাওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে অনেক, তাই না? কিন্তু সেই জায়গা থেকে অনেক সময় দেখেছি অনেক যথেষ্ট পরিণত বয়সে গিয়েও সংসারগুলো টিকছে না, ভেঙে যাচ্ছে নানা কারণেই। সেই জায়গা থেকে আপনাদের সংসারটা খুবই স্ট্রং, এবং ভাবি যেরকম বললেন যে উনি চান না কোনো একটা প্রবলেম বড় হোক। তার মানে এই যে আন্ডারস্ট্যান্ডিং বা সমস্যা বাড়তে না দেওয়া, এটা থাকলে সংসারটা টিকে রাখা সহজ, তাই তো ব্যাপারটা? এটা আসলে যেটা হয় কি, যে পারস্পরিক যে আস্থা বিশ্বাস, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী যদি ধরেন সন্দেহ দৃষ্টিতে দেখে, বা বিপরীতে তার স্বামী যদি স্ত্রীকে সন্দেহ দৃষ্টিতে দেখে, তাহলে হয় কি একটা জটিলতা তৈরি হয়। আবার আমার আব্বার কাছ থেকে যেটা শিখেছি, উনি সংসারের ক্ষেত্রে খুঁটিনাটি কাজগুলো করতেন। আমাদের অনেক সময় কি এক ধরনের পুরুষতান্ত্রিক দৃষ্টি এটা আমি কেন করব না, যেমন হয় কি এই খাবারটা এমন হলো কেন, আচ্ছা, আচ্ছা, তারপর এই আচ্ছা। খাবারটা মন্তব্য করা, এটা হয়তো গরম ছিল না, Right. বা এটা ছিল না। তো আমি সবসময় বলি যে গরম খাবার, মানে এটাও একটা হাজবেন্ডশিপ পুরুষতান্ত্রিক- ফলানো। হ্যাঁ, গরম খাবার এগুলো কিন্তু একটা পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। Right, হ্যাঁ, এটা আমার পুলিশ সদস্যদেরকে বলি যে ধরো তোমার স্ত্রী ব্যস্ত, তুমি গিয়ে যে হ্যাঁ ভাতটা গরম না কেন, তরকারিটা গরম না কেন, এ ধরনের আচরণ কখনোই করবে না। এতে হয় কি সংসারে দূরত্ব তৈরি হয়। দেখতে হবে যে অনেক সময় সমস্যাগুলোকে ইতিবাচকভাবে নিয়ে সমাধান করতে হয়। এটা হয়তো একটা বড় কারণ। রাইট। তার মানে ভাবি সংসার সুখী হয় রমণীর গুণে, নট অনলি দ্যাট, রমণীর না, দুজনেরই আসলে। দুজনেরই থাকতে হ্যাঁ, হয়। আমার আম্মা সবসময় একটা কথা বলতেন যে আসলে যুদ্ধ করতে হলে ময়দানে দাঁড়িয়েই করতে হয়, Right. ময়দান ছেড়ে গেলে তাহলে ওটা আর যুদ্ধ হয় না। Right. মানে ওটা আমার আসলে সবসময় মনে হয়। এবং আর তাছাড়া আসলে সন্দেহ অবিশ্বাস না, একটা আসলে তো আস্থা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান, ভালোবাসা, এগুলো তো আসলে একটা সংসারের জন্য বিশাল ব্যাপার। এবং সংসারটি টিকে থাকে এর উপরেই আসলে হ্যাঁ, ধরেন এখন আমি সবসময় চিল্লাচিল্লি করলাম, এটা করলাম, এগুলো তো আমার মেয়েদের উপরও প্রভাব পড়বে। রাইট। ঠিক না? তাহলে ওরা যে, হ্যাঁ ওদেরকে আমি কিছু কথা বলতে পারি, ওদের সাথে আমি শেয়ার করতে পারি, কিন্তু ওরা দেখে দেখে বড় হবে, এটা তো আমি চাই না। রাইট। আপনার মেয়েরাও একসময় মা হবে, হ্যাঁ, রাইট। আবার ধরেন আপনার মেয়ের বাইরেও আরো অনেক এই সময়টি অনুষ্ঠান যারা দেখছে তরুণ, এই তরুণরা কয়েকদিন পরে হাজব্যান্ড ওয়াইফ হবে, বাবা মা হবে।
একটা দীর্ঘ জীবন তো আপনারা পার করে এলেন, সংসার জীবনও একটা কম অভিজ্ঞতা হয় নাই, মানে এই সময় তরুণদের জন্য যারা হাজব্যান্ড ওয়াইফ এবং বাবা মা হবে তাদের জন্য আপনি কি বলবেন, পরামর্শ কি? এত কঠিন প্রশ্ন। ধরেন পরামর্শটা আপনি আপনার দুই মেয়েকেই দিচ্ছেন। না, আমি যদি বলেন আমাকে ব্যক্তিগতভাবে আমার মেয়েদের, সামগ্রিক অর্থে তো বলা যাবে না। আসলে এক একজনের তো এক এক রকম, মূল্যবোধ ইয়েটাও মানে ভিউজটাও এক এক রকম। আসলে সেটা হলো এখনকার জেনারেশন যারা, ওদের মধ্যে সব প্রশ্নবোধক চিহ্নগুলো বেশি। আমি যেটা দেখি আমার কেন হলো, কেন সেজন্য ওরা যুক্তি খুঁজে জানতে চায়। হ্যাঁ, জানতে চায়। কিন্তু আপনি যদি সব সময় প্রশ্নের মুখে থাকেন তাহলে তো ওটা কিছু হবে না। আমি মানে সহনশীল হতে হবে, কম্প্রোমাইজ থাকতে হবে, বিশ্বাসটা তো জরুরি। তারপরে নজরুল ভাই, দিন শেষে সংসারটা তাহলে কি? দিন শেষে সংসার হচ্ছে যে পারস্পরিক আস্থা, ভালোবাসা এবং বিশ্বাসের একটা মিশ্রণ আমি বলবো। এবং আমি মনে করি যে এটাকে যদি আপনি উদারভাবে গ্রহণ করেন, সেটি হচ্ছে যে এখানে কি দুই কন্যা আর আপনারা মানে ফুল ফ্যামিলি? আচ্ছা, সেটাই আমি মনে করি যে এটাই কল্যাণকর। এবং আমার মনে হয় যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা এটা ধরে রাখতে হবে। আর উদার দৃষ্টিভঙ্গি, যেটা আমি আমার স্ত্রীর মধ্যে দেখেছি, আমি মনে করি এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। তার মানে একটা সংসার টিকিয়ে রাখতে গেলে দুজনকে ছাড় দেওয়া একটা বড়, অবশ্যই। আমরা তো, আমি আগেই বলেছি, আমরা দুজনেই স্বাধীন চেতা মানুষ। কিন্তু একজন আরেকজনের স্বাধীনতার কে ইন্টারফেয়ার করে না। স্বাধীনতা মানে ওই না যে আপনি না, মানে দুজনেই স্বাধীন, যে আমিও তার মতামতকে শ্রদ্ধা করছি, সেও করছে। কেউ কখনো কারোর উপর কিছু চাপিয়ে দেয়নি কিংবা ইয়েও করি নাই। মানে এখন তো সংসার দুটো, আপনি তো জানেন, একটা বরিশাল, একটা ঢাকা। যেমন সে আজকে সকালে বলছিল যে আমাদের লাইফটা খুব ফাস্ট। আমি বলতে, এটা খুব স্বাভাবিক। একজন মানুষের জন্য 10 জন মানুষ, আপনি হিসাব করেন। আর আমার এখানে আমরা 5 জন মানুষ, 4 জন মানুষের জন্য 1 জন মানুষ। তাহলে কি ম্যাক্সিমাম কাজগুলো তো আমাকেই গুছাই নিতে হবে, আমাকেই করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার তো টাইম, আমার মেয়েরাও বলে যে মা তুমি এত কাজ করো কেন, একদিন কাজ না করলে হয় না। আমি বলি যে কাজ না করলে তো আমার এই কাজগুলা করবে কে? আমি আরেকজনের উপরে ভরসা করে থাকলে হবে? তার মানে দিন শেষে মায়েরাই সংসারটা আসলে টেনে নিয়ে যায়। অবশ্যই, সংসারগুলো আসলে মায়েরাই টেনে নিয়ে যায়। এবং আমাদের অনুষ্ঠানে একবার মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী একটা কথা বলছিলেন যে মুক্তিযুদ্ধের 9 মাস পুরুষেরা যুদ্ধে গেল অস্ত্র নিয়ে, নারীরা কি করেছে? তাদের লড়াইটাও তো ছিল ঘরের মধ্যে। এবং তারা যে সংসারটা সামলে রাখলো 9টা মাস, দেশকে আগলে রাখলো, সেই যুদ্ধের কথা তো তোমরা বলো না। তার মানে দেশটাকে আগলে রাখলেন তো নারীরাই। ফলে এখনো আপনাদের সংসারটা দিন শেষে যতই আপনি কাজ করেন, দিন শেষে তার কাছে আপনাকে ফিরতে হয়। আমরা প্রত্যাশা করি আপনাদের এই যেটা হ্যাপি একটা আপনাদের সংসার এরকম সুখে থাকুক, আপনাদের কল্যাণ হোক, 2 মেয়ের কল্যাণ কামনা করছি আমরা। আপনারা এসেছেন আমাদের অনুষ্ঠানে, খুবই ভালো লাগলো ভাবি, অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। জি ধন্যবাদ। দর্শক, আমরাও মনে করি যে সবার সংসারে অনেক সংকট থাকবে। কাজের কারণে মানুষের সংকট হয়তো একরকম, পেশার কারণে সংকটের ধরনটা অন্যরকম, কিন্তু তারপরেও এই যে একসঙ্গে থাকতে পারাটা দিন শেষে এটাই হচ্ছে আসলে সংসার। সবার সংসার সুখের হোক।